আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমত এবং তোমাদের দয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা যারা অনলাইনে ক্লাস করতেছো তোমাদের নাম এবং রোল অনলাইনে কমেন্টসে জানিয়ে দাও, ঠিক আছে? তোমরা যারা ক্লাস করতেছো তোমাদের নাম এবং রোল অনলাইনে অর্থাৎ কমেন্টসে জানিয়ে দাও। অ্যাটেন্ডেন্সের উপর তোমাদের কি মার্ক আছে, কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে যে মার্ক আছে সেই মার্কটা যদি তোমরা ক্লাস না করো সেই মার্কটা তো পাবাই না। দ্বিতীয়ত যে সমস্যাটা হচ্ছে তোমাদের ফাইনাল এক্সামে গিয়া যে সাবজেক্টটা পড়তেছো এই সাবজেক্টে যদি ক্লাস না করো তাহলে তোমরা কি কোনো অ্যান্সার করতে পারবে না, সেক্ষেত্রেও রেজাল্ট তোমাদের ভালো হবে না। অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে যদি তোমরা সিভিলে পড়ো তোমাদের কি করা লাগবে, রেজাল্ট ভালো করাটা আবশ্যক, রেজাল্ট ভালো করাটা আবশ্যক। আচ্ছা দেখো, আমি এর আগে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে কি কি করেছিলাম, সংগঠন নিয়ে আলোচনা করেছিলাম, ঠিকাদারি সংস্থার সংগঠন নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে তো মোটামুটি অনেক কিছু নিয়ে আলোচনা করেছিলাম। সাঁত্রিশ পেজে 2 নম্বর অধ্যায় 37 পেজে প্রকৌশলী সংগঠনের দায়িত্ব এবং কর্তব্য। 37 পেজে তোমরা দেখবা, 37 পেজের 2.7, 37 পেজের 2.7-এ দেখবা প্রকৌশলী সংগঠনের দায়িত্ব এবং কর্তব্য। এখানে দেখবা প্রধান প্রকৌশলীর কী দায়িত্ব আছে, অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কী দায়িত্ব আছে, তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কী দায়িত্ব আছে, ঠিক আছে? নির্বাহী প্রকৌশলী, উপবিভাগীয় প্রকৌশলী, সহকারী প্রকৌশলী এবং উপসহকারী প্রকৌশলী। এই যে ধাপগুলো আছে তোমরা এটা মনে রাখবা। হ্যাঁ, এটা তোমাদের মনে রাখতে হবে যে তোমরা যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার, তোমরা কোন পোস্টে চাকরি করবা, তোমাদের পজিশনটা কোথায় হবে। তাহলে তোমাদের পজিশনটা মূলত হয়ে থাকে কোথায়, সহকারী প্রকৌশলীর নিচে উপসহকারী প্রকৌশলী। যেহেতু আমরা উপসহকারী প্রকৌশলী হিসেবে কোনো গভর্নমেন্ট চাকরিতে জয়েন করব, সেক্ষেত্রে আমাদের উপরে আরও কয়টা ধাপ আছে, 5টা ধাপ আছে। সহকারী প্রকৌশলী, তারপরে আছে কি আমাদের উপরে যদি কথা বলি তাহলে সহকারী প্রকৌশলী, আমাদের উপরে কে কে আছে, সহকারী প্রকৌশলী, উপবিভাগীয় প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং প্রধান প্রকৌশলী, ঠিক আছে? অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং প্রধান প্রকৌশলী। তাহলে তোমাদের এই সিকোয়েন্সটা জানতে হবে। এই সিকোয়েন্সটা জানলে তোমাদের কি ভবিষ্যতে কাজে লাগবে, এটা পড়বা। আর কার কোন কাজ তোমরা দেখে নিবে। যেহেতু তোমরা উপসহকারী প্রকৌশলী, তোমরা শুধু উপসহকারী প্রকৌশলীর দায়িত্ব এবং কর্তব্য কী সেটা দেখে নিবা, তোমাদের সহকারী প্রকৌশলীটা দেখার প্রয়োজন নাই। তারপরেও জেনে রাখা ভালো যে একজন সহকারী প্রকৌশলীর কী কী দায়িত্ব আছে। যেহেতু ইমিডিয়েট তোমাদেরকে জবাবদিহিতা করতে হবে কার কাছে, সহকারী প্রকৌশলীর কাছে। যেহেতু তোমাদেরকে যে কোনো কাজের জন্য সহকারী প্রকৌশলীর কাছে জবাবদিহিতা করতে হবে, তাহলে সহকারী প্রকৌশলীর কাজকর্মগুলো কি, দায়িত্ব কী, কর্তব্য কী, সেটা আমাদের কী করতে হবে, জানতে হবে, সেটা আমাদের জানতে হবে। পাশাপাশি কি নিজের কী কী দায়িত্ব, অর্থাৎ নিজে যে উপসহকারী প্রকৌশলী হিসেবে আমরা জয়েন করব, তাহলে নিজের কী কী দায়িত্ব এবং কর্তব্য আছে সেটা আমরা কি জেনে নিব। আশা করি আমি উপসহকারী প্রকৌশলীর দায়িত্ব এবং কর্তব্য গত ক্লাসে আলোচনা করেছি, আর সামনের দিকে যাব না। 2.9 সাইট অফিস এবং হেড অফিস। আচ্ছা, তোমরা যখন এটা একটু দেখে নিবা, এটা ইম্পর্টেন্ট না কিন্তু তোমরা এটা দেখে নিবা যে তোমরা যদি সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে সাইডে কাজ করো, সাইট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করো, সেক্ষেত্রে তোমাদের বস কে কে থাকবে, তোমাদের উপরে কে কে থাকে, তোমাদের ঊর্ধ্বতন কে কে থাকবে আর অধস্তন কে কে থাকবে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা তোমাদের জানতে হবে। তোমরা যখন ওটা প্রথমটা তো বললাম যে যদি গভর্নমেন্ট চাকরি করো, যদি তোমরা কি করো প্রাইভেট কোনো প্রজেক্টের আন্ডারে চাকরি করো, কোনো প্রাইভেট সেক্টরে জব করো, সেক্ষেত্রে তোমাদের উপরে কে কে থাকবে। 2.9 এর ক ইয়েটা দেখবা, তাহলে 2.9 এর ক 2.9 এর ক দেখবা,
তাহলে তোমরা এটা কি বুঝতে পারবা। আচ্ছা দেখো, আজকে এখন তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা এটা দেখে নিবে, ঠিক আছে। আর ঠিকাদারি সংস্থার যে স্টাফ প্যাটার্নের যে ছকটা সেটা দেখে নিবে, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের যে 3 নাম্বার প্রশ্নটা দিচ্ছি, সংক্ষিপ্ত 3 নাম্বার প্রশ্নটা দেখে নিবে, ঠিক আছে। আচ্ছা এখন আসো তোমাদের 3 নাম্বার অধ্যায় আসো। 3 নাম্বার অধ্যায়টা অধ্যায় 3 নির্মাণ ব্যবস্থাপনা প্রক্রিয়ায় গবেষণামূলক কর্মপদ্ধতি। নির্মাণ ব্যবস্থাপনা প্রক্রিয়ায় গবেষণামূলক কর্মপদ্ধতি, এই 3 নাম্বার অধ্যায়টা তোমাদের অনেক ইম্পর্টেন্ট। 3 নাম্বার অধ্যায়টা তোমাদের অনেক ইম্পর্টেন্ট। যদি তোমরা সপ্তম সেমিস্টার, এই অধ্যায় থেকে তোমাদের চাকরির পরীক্ষায় প্রশ্ন হবে। এই অধ্যায় থেকে চাকরির পরীক্ষায় তোমাদের অনেক কোশ্চেন আসে। আচ্ছা দেখো কোন কোন প্রশ্ন পড়তে হবে সেই প্রশ্নটা তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি। অতি সংক্ষিপ্ত বারবার বলতেছি তোমরা 3 নাম্বার অধ্যায়টা অনেক মনোযোগ সহকারে পড়বা। 3 নাম্বার অধ্যায়টা অনেক মনোযোগ সহকারে পড়বা। 3 নাম্বার অধ্যায় থেকে তোমরা ফাইনাল পরীক্ষায় কোশ্চেন পাবা। 1 নাম্বার বেনিফিট হচ্ছে এই অধ্যায়টা যদি তোমরা ভালো মতো পড়ো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা। এই অধ্যায় থেকে ফাইনাল পরীক্ষায় কোশ্চেন আসবে 1। 2 নাম্বার যে বেনিফিটটা পাবা তোমরা যখন পড়ালেখা শেষ করবা, পড়ালেখা শেষ করার পর যখন তোমরা কি কর্মক্ষেত্রে কোনো জব নেওয়ার ট্রাই করবা, সেখানে কি তোমাদের হাজার হাজার স্টুডেন্টদের সাথে প্রতিযোগিতা করে জব নিতে হবে। সেক্ষেত্রে চাকরি পরীক্ষায় এই অধ্যায়টা থেকে কি অনেকগুলো কোশ্চেন আসে, অনেক কোশ্চেন আসে তোমাদের এই অধ্যায় থেকে, ঠিক আছে। অর্থাৎ তোমরা যদি চাকরির কোনো পরীক্ষা অ্যাটেন্ড করো তাহলে মিনিমাম 1টা 2টা 3টা বা 2টা মিনিমাম সর্বনিম্ন 2টা কোশ্চেন তোমরা এই অধ্যায় থেকে পাবা।
সর্বনিম্ন 2টা অধ্যায় তোমরা 2টা কোশ্চেন তোমরা এই অধ্যায় থেকে পাবা। সেহেতু তোমরা এই অধ্যায়টা অবশ্যই ভালোভাবে পড়বা, বারবার বলতেছি মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়। আচ্ছা, অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা যারা ক্লাস করতেছো অতি সংক্ষিপ্ত প্রশ্ন দাগায় নাও। অতি সংক্ষিপ্ত প্রশ্ন দাগায় না। অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1 3 4 5 6 1 3 4 5 6 7 8 9 10 11 12 15 16 এবং 25 15 16 এবং 25 এটা হলো অতি সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত প্রশ্ন 2 3 4 6 7 2 3 4 6 7 11 13 14 11 13 14। আর রচনামূলক 1 5 6 7 8 12 1 5 6 7 8 12। যদি লেখা বোঝা না যায় তাহলে তোমরা এটা কি করে নাও, আমি যে বলতেছি তোমরা লিখে নাও। আচ্ছা, এখন আসো আচ্ছা, গবেষণামূলক কর্মপদ্ধতি, যেহেতু নির্মাণ ব্যবস্থাপনা প্রক্রিয়ায় গবেষণামূলক কর্মপদ্ধতি অধ্যায়টার নাম, তার মানে গবেষণামূলক কর্মপদ্ধতি কাকে বলে? গবেষণামূলক কর্মপদ্ধতি কাকে বলে? আমরা যদি সহজ ভাষায়, বইয়ের ভাষায় বাদ, আমরা যদি সহজ ভাষায় বলতে চাই যে গবেষণামূলক কর্মপদ্ধতিটা কী জিনিস, অর্থাৎ আমরা একটা প্রজেক্ট কমপ্লিট করব ভাবতেছি, আমরা একটা প্রজেক্ট হাতে নিয়েছি, এই প্রজেক্টটা যদি সম্পন্ন করার 2 থেকে 3টে অপশন থাকে, 2 থেকে 3টা 4টা অপশন থাকে, তাহলে তোমরা গবেষণা করে দেখবা, এটা পর্যবেক্ষণ করে দেখবা কোন অপশনটা দিয়ে কাজ করলে বা কোন পদ্ধতিটা দিয়ে কাজ করলে তোমাদের কাজটা খুব সহজে এবং স্বল্প ব্যয়ে দ্রুততম সময়ে, ঠিক আছে, এবং এই প্রকল্পটার গুণগত এবং গুণ এবং মান বজায় রেখে সম্পন্ন করা যায়। তাহলে যে পদ্ধতিটাতে দ্রুততর সময়ে, ঠিক আছে, সঠিক এবং নিপুণভাবে কাজটা তোমরা সম্পন্ন করতে পারবা, সেইটাকে বলতেছি আমরা গবেষণামূলক কর্মপদ্ধতি। অর্থাৎ বিকল্প, অর্থাৎ 3টা 4টা অপশন থেকে সবচেয়ে যে পদ্ধতিটাতে তোমরা সহজেই কাজটা সম্পন্ন করতে পারবা সেটাই বলতেছি আমরা গবেষণামূলক কর্মপদ্ধতি। ঠিক আছে, বইয়ে দেখবা সেটাই লেখা আছে যে প্রকল্প কাজে যে কোনো প্রকারের নির্মাণ কাজ বাস্তবায়নের ক্ষেত্রে অনেকগুলো বিকল্প কর্মপদ্ধতি থেকে গবেষণার মাধ্যমে স্বল্প সময়ে স্বল্প ব্যয়ে নির্মাণ সামগ্রীর পূর্ণ সদ্ব্যবহারের মাধ্যমে প্রাপ্ত। মানে এক কথায় শেষ, আমি যে কথাটা তোমাদেরকে বললাম এত কথা বুঝি না, তোমরা সহজ জিনিস মাথায় রাখবা যে গবেষণামূলক কর্মপদ্ধতি, তোমরা যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার, তোমরা তো আর কি পারমাণবিক বোমা আবিষ্কার করবা না, করবা তোমরা আবিষ্কার, তোমাদের গবেষণাটা কোন ক্ষেত্রে হবে? তোমাদের গবেষণাটা মূলত হবে যে যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার একটা প্রজেক্ট কত সহজে, হ্যাঁ, কোনো রকম বাধা ছাড়াই এবং গুণগত মান বজায় রেখে সম্পন্ন করা যায়। অর্থাৎ তোমাকে আমি যদি 4টে অপশন দেই যে তোমরা এই 4টে আছে, এই 4টে ধাপ থেকে তুমি পর্যালোচনা করে যে পদ্ধতিটাতে সবচেয়ে কম সময় লাগবে সেই পদ্ধতিটাকে সিলেক্ট করাটাই হচ্ছে কি গবেষণামূলক কর্মপদ্ধতি। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আসো কনস্ট্রাকশন স্টেজ, কনস্ট্রাকশন অপারেশন এবং কনস্ট্রাকশন শিডিউল বর্ণনা। ও দেখো, তোমাদের এখানে একটা মিস্টেক হয়ে গেছে, এখানে তোমাদের টেকনোলজিটা হবে সিটি, আর তোমরা তো 7 সেমিস্টার, আজকে তারিখ হচ্ছে 25 তারিখ। কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট অ্যান্ড ডকুমেন্টেশন, কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট অ্যান্ড ডকুমেন্টেশন, এটা শুরুতে দেওয়ার মানে মনে ছিল না, যাই হোক। তাহলে যে কোনো ধরনের প্রকল্পের জন্য কনস্ট্রাকশন স্টেজগুলো কী কী? যে কোনো একটা প্রকল্প হাতে নিছো, এই প্রকল্পটা হাতে নেওয়ার পর তোমাদের কী কী স্টেজ আছে, কী কী কাজ করা লাগবে?
আচ্ছা দেখো বইয়ে অনেকগুলো সুন্দরভাবে সাজা আছে, এখানে 15টা অপশন দেওয়া আছে। প্রথমে আছে কনসেপশন অফ স্কিম, অর্থাৎ প্রকল্প সম্পর্কে ধারণা, সাইট, অর্থাৎ তোমরা যে প্রকল্পটা নিয়ে কাজ করবা এই প্রকল্পটা আসলে কোন ধরনের, ইরিগেশন প্রজেক্ট নাকি তোমাদের কোনো কি বিল্ডার্স অর্থাৎ বিল্ডিংয়ের জন্য প্রজেক্ট, নাকি কোনো তোমাদের এটা হচ্ছে কী বলা যায় কোনো রোডের জন্য প্রজেক্ট, তাহলে কোন প্রজেক্ট তোমাদের এইটা কী থাকতে হবে, ধারণা থাকতে হবে। তারপর কী করতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে, সাইট ইনভেস্টিগেশন, সাইটটা তোমাদের পরিদর্শন করে দেখতে হবে এই সাইটটা কোন জায়গায়, এর লোকেশনটা কোন জায়গায়, ঠিক আছে, এর সুবিধা অসুবিধা কী, এর যে লোকেশনে তোমরা কাজটা করতেছো এই লোকেশনে কাজটা করলে কতটুকু ফ্যাসিলিটি পাওয়া যাবে, কতটুকু তোমাদের ক্ষতি হবে, মেন রাস্তা থেকে তোমাদের এটা কত দূর যাইতে হয়, সব সাইট পরিদর্শন করে সশরীরে দেখতে হবে। তারপরে কী করতে হবে, ডিজাইন করতে হবে। তারপরে কী করতে হবে, ডিজাইন যখন করবা তখন এস্টিমেট, ডিজাইনের পর এস্টিমেট অ্যান্ড ড্রয়িং করতে হবে। তারপরে প্রিপারেশন অফ স্পেসিফিকেশন, অর্থাৎ এস্টিমেট ডিজাইন এবং এস্টিমেট যখন হয়ে গেল তখন বিনির্দেশ অর্থাৎ স্পেসিফিকেশন, প্রিপারেশন অফ স্পেসিফিকেশনটা কি, কোন কোন মালামাল লাগবে, কী কীভাবে কাজ করবে সেটা লাগবে। 6 নম্বরে চলে আসবে মালামাল সংগ্রহ করা লাগবে। 7 নম্বরে তত্ত্বাবধান, 7 নম্বরে তত্ত্বাবধান, অর্থাৎ যে কোনো প্রকল্পের জন্য এই 7টা অপশন তোমাদেরকে জানা লাগবে। তবে একটি বিল্ডিং প্রজেক্টের কনস্ট্রাকশন স্টেজগুলো কী কী, একটি বিল্ডিং প্রজেক্টের জন্য কনস্ট্রাকশন, এখন সরাসরি তোমাদের কী আসলো, বিল্ডিংয়ে চলে আসলো। অর্থাৎ প্রজেক্টের ক্ষেত্রে যদি তোমরা কোনো বিল্ডিং নিয়ে কাজ করো বা গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রেও যদি তোমরা এখানে স্কুলের কাজ করবা, প্রাইমারি স্কুল, হাই স্কুল, রোডস অ্যান্ড হাইওয়েতে করলে কি রোডসের কাজ করবা, পিডাব্লিউডি থেকে করলে বড় বড় সরকারি যে বড় বড় কাজগুলো আছে সেগুলো করবা, এলজিডিতে করলে সেগুলো লোকাল যে কাজগুলো আছে সেগুলো করবা। তাহলে ইডিতে অর্থাৎ এডুকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে করলে কি বড় বড় হাই স্কুল, মাদ্রাসা এগুলো নিয়ে কাজ করবা। তার মানে এখন বলতে যে একটা বিল্ডিং প্রজেক্টের কনস্ট্রাকশন স্টেজগুলো কী কী, সেম কাজ। প্রথমটা যে করলাম যে প্রকল্প সম্পর্কে ধারণা থাকতে হবে, সাইট পরিদর্শন করতে হবে, ডিজাইন এস্টিমেট বিনির্দেশ, অর্থাৎ প্রথম 6টা যে কোনো প্রকল্পের জন্য যে স্টেজগুলো কনস্ট্রাকশন প্রসেসে, কনস্ট্রাকশনের জন্য সেই স্টেজগুলো, অর্থাৎ ওখানে ছিল 7টা, এখানে হবে কটা, প্রথম 6টা হুবহু দিবা। তারপরে 7 নম্বর থেকে আসবে কি, সাইট পরিষ্কার করতে হবে, লেআউট দিতে হবে, মালামাল সংগ্রহ, ভিত্তির মাটি কাটতে হবে, কনক্রিটের ঢালাই, ভিত্তির প্লিতে ইটের কাজ, ডিপিসি সুপার স্ট্রাকচারের কাজ, আরসিসি কাজ, এবং ফাইনালি তোমরা কী কাজ করবা, ফিনিশিংয়ের কাজ। অর্থাৎ তোমরা জিনিসটা এভাবে মনে রাখবা যে একটা প্রকল্প সম্বন্ধে একটা বিল্ডিংয়ে করতে স্টেজগুলো কী কী, তোমরা সাইট পরিদর্শন করবা, ঠিক আছে, তারপর কী করবা, ডিজাইন করবা, এস্টিমেট করবা, বিনির্দেশ প্রস্তুত, প্রিপারেশন অফ স্পেসিফিকেশন, কী কী লাগবে স্পেসিফিকেশনগুলো তৈরি করবা। তারপর মালামাল সংগ্রহ করবা, মালামাল সংগ্রহ করার পর যখন মাঠে যখন কাজ করতে যাবা বিল্ডিংয়ে, সেক্ষেত্রে কী করা লাগবে, বইয়ের ভাষাতে এইভাবে মনে রাখবা। মাঠে যখন কাজ করতে যাবা তাহলে মাঠে কাজ করতে গেলে তোমাদের কাছে সোজা একটা কী আছে, ভূমি আছে, এই ভূমিটা কী করতে লেআউট দিতে হবে, অর্থাৎ প্ল্যান অনুযায়ী লেআউট দিতে হবে। লেআউট দেওয়ার পর কী করা লাগবে, মাটি কাটা লাগবে, মাটি কাটার পর কী কাজ করা লাগবে, গ্রেড বিমের কাজ করা লাগবে। অর্থাৎ গ্রেড বিমের কাজটাকে আমরা কী বলতে পারি, আরসিসি এর কাজ করতে পারি। তারপর কী করবো, সুপার স্ট্রাকচারের কাজ করবো, সুপার স্ট্রাকচারের কাজ করার পর কী করবো, ফাইনালি কি ছাদ কাস্টিং করবো, ছাদ কাস্টিং করার পর প্লাস্টার করব, তারপরে ফাইনালি কিসের কাজ করব, ফিনিশিংয়ের কাজ করব, অর্থাৎ রং এবং চুনকামের কাজ করব, ঠিক আছে। তারপরে দেখো কনস্ট্রাকশন অপারেশন, কনস্ট্রাকশন অপারেশন এই কনস্ট্রাকশন অপারেশনটা কি, কনস্ট্রাকশনের কাজগুলো কি কি তোমাদেরকে এইটা জানতে হবে। কনস্ট্রাকশন অপারেশন অর্থাৎ কাজটা করার জন্য তোমাদের কি কি কাজ করা লাগবে, প্রতিটি কনস্ট্রাকশন স্টেজকে ছোট ছোট কাজ অনুযায়ী ভাগ করাকে কনস্ট্রাকশন অপারেশন বলা হয়। অর্থাৎ তুমি কি করতে পারো, যে মাটি কাটার কাজগুলোকে একটা সেকশনে নিয়ে যাইতে পারো, আবার সিসির কাজগুলো একটা সেকশনে নিয়ে যাইতে পারো, দরজা জানালার কাজ আর একটা সেকশনে নিয়ে যাইতে পারো, প্লাস্টারের কাজ আর একটা সেকশনে নিয়ে যাইতে পারো, রং বার্নিশের কাজ আর একটা সেকশনে নিয়ে যেতে পারো। এই যে তোমাদের একটা বিল্ডিংয়ের সম্পূর্ণ একটা প্রজেক্ট কমপ্লিট করতে গেলে যে ছোটো ছোটো কাজগুলোকে ছোটো ছোটো ভাগে ভাগ করলা, এই ভাগগুলো কী বলতেছি, কনস্ট্রাকশন অপারেশন বলা হয়। তাহলে সাপোজ তোমাকে আমি যদি বলি যে
মাটি কাটার কাজ করবা। তাহলে মাটি কাটার কাজ করতে গেলে কী কী করা লাগবে? মাটি কাটার কাজ করা লাগবে। মাটি কাটার কাজ করতে গেলে কী করা লাগবে? লেবার লাগবে। তাছাড়া মাটি কাটার কাজ আমরা কি লেবার বাদেও আমরা কীভাবে করতে পারি? মেশিন দ্বারা করতে পারি না? কোন কোন মেশিন দ্বারা মাটি কাটার কাজ করতে পারি সেগুলো তোমাদের কী কী করা লাগবে? যেমন মেশিন দ্বারা মাটি কাটা খনন, শ্রমিক দ্বারা মাটি খনন, তারপর ফর্মওয়ার্ক, রিটেনিং ওয়াল স্থাপন এবং ভিত্তির পার্শ্ব ভরাটকরণ। অর্থাৎ মাটি কাটতে গেলে এখানে দেখো তোমরা বলতেছো, আমি কথা বলতেছি মাটি কাটার কাজটা একটা সেকশনে, কিন্তু এখানে ফর্মওয়ার্ক চলে আসলো, আবার রেইনফোর্সমেন্ট স্থাপন চলে আসলো এবং ভিত্তির পার্শ্ব ভরাটকরণ। অর্থাৎ মাটি কাটার পর যদি বালি মাটিয়া সাইড পাশ থেকে কী করে বালি এসে কী করবে? গর্তটা পূরণ হয়ে যাবে। সেক্ষেত্রে সাইড পাশে কী দিতে হবে? তোমাদেরকে কাঠের ব্রেসিং দিতে হবে। অর্থাৎ এটাকে ফ্রেমওয়ার্ক বলতেছে। ফ্রেমওয়ার্ক দেওয়ার পর কী বলবা? রেইনফোর্সমেন্ট স্থাপন করবা। রেইনফোর্সমেন্ট স্থাপন করার পর ভিত্তির পার্শ্ব ভরাট করবা। ঠিক আছে? তোমাদেরকে যদি বলি একটা এখানে যেমন আছে একটা আরসিসি বিমের কনস্ট্রাকশন অপারেশনগুলো কী কী? একটা আরসিসি যখন বিম করবা তাহলে আরসিসি বিম করতে গেলে কী করা লাগবে? আগে তোমাদের ফর্মওয়ার্ক করতে হবে। ফর্মওয়ার্ক করার পর কি রেইনফোর্সমেন্ট রিপ্লেস করে এটা কি বাইন্ডিং করতে হবে। বাইন্ডিং করার পর কী করতে হবে? ঢালাই করতে হবে। ঢালাই করার পর কী করতে হবে? কিউরিং করতে হবে। কিউরিং করার পর রিমুভাল অফ ফর্মওয়ার্ক। অর্থাৎ তোমাদেরকে যদি বলি একটা আরসিসি বিমের কনস্ট্রাকশন অপারেশনগুলো কী কী, অর্থাৎ কীভাবে কাজ করবে আরসিসি বিমের বা আরসিসি, দেখো এখানে আরসিসি বিম না খেয়ে তোমাদেরকে বললাম একটা ছাদের কনস্ট্রাকশন অপারেশনগুলো কী কী। অর্থাৎ তারপরে তোমরা বলতে পারি যে প্লাস্টারিংয়ের কি কনস্ট্রাকশন অপারেশনগুলো কী কী। তাহলে তোমরা এটা অবশ্যই বলতে পারবা। তাহলে ছাদ অথবা বিম যদি আসে, কলাম আসে, সেম কেস। প্রথমে তোমাদেরকে ফর্মওয়ার্ক কী করতে হবে? লাগাইতে হবে। ফর্মওয়ার্ক লাগাইতে হবে। তারপর কী করতে হবে? রড প্লেসমেন্ট করতে হবে। রড দিয়ে এটা কি বাইন্ডিং করতে হবে। স্ট্র্যাপ দিয়ে বাইন্ডিং করতে হবে। তাহলে প্রথমে ফর্মওয়ার্ক, তারপরে রড রিপ্লেসমেন্ট করে কী করতে হবে? স্ট্র্যাপ দিয়ে বাইন্ডিং করতে হবে। দুইটা স্টেজ গেল। তারপর কী করতে হবে? ঢালাই দিতে হবে। ভিতরে ভালোভাবে পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন করে ঢালাই দিতে হবে। তিনটা গেল। তারপর কী করতে হবে? যখন ঢালাই দিলা, ঢালাই দেওয়ার পর কিউরিং করা লাগবে। কিউরিং করার পর কী করবা? ফাইনালি যখন কাজটা শেষ হয়ে গেল তখন তোমরা ফর্মওয়ার্কটা রিমুভ করবা। ঠিক আছে? ফর্মওয়ার্কটা রিমুভ করবা। তাহলে তোমাদেরকে ভাই প্রশ্ন ধরুক, চাকরি পরীক্ষায় আসুক, ফাইনাল পরীক্ষায় আসুক, যেভাবে আসুক, যেটারে কাজ চাক তোমরা জাস্ট মাথা খাটায় দিয়ে দিবে যে কী চাচ্ছে। যদি ছাদের, এখানে যেমন ছাদের নাই, পড়াইলা এখানে বই আছে আরসিসি বিমের, এখন আসলো কলামের, তাহলে কলাম আর বিম কি পার্থক্য আছে? কলামের ক্ষেত্রে সেম কাজ, ফর্মওয়ার্ক, রড রিপ্লেসমেন্ট, তারপরে ঢালাই, কিউরিং এবং ফর্মওয়ার্ক অপারেশন। ছাদের ক্ষেত্রেও সেম কাজ, ফর্মওয়ার্ক, রড রিপ্লেসমেন্ট, সেম কাজ। তাহলে কোনটা আসে আসুক, বলবা যে স্যার তো পড়াইছে বইয়ে তো আছে আরসিসি বিম, এখন আসলো তো কলাম বা ছাদ, তখন আপনি কী করবা? সেম কাজ, জাস্ট মাথা খাটায় কাজ করবা। তারপর আসবে কনস্ট্রাকশন শিডিউল। কনস্ট্রাকশন শিডিউল কনস্ট্রাকশন শিডিউল। তাহলে কনস্ট্রাকশন শিডিউল কীভাবে করবা? দেখো কনস্ট্রাকশন শিডিউল কাকে বলে? কনস্ট্রাকশন শিডিউল হলো এমন একটি সময়ের তালিকা যাতে নির্মাণ কাজের বিভিন্ন দফার কাজ সমাপ্তির সময়সীমা উল্লেখ থাকে। কনস্ট্রাকশন শিডিউলে প্রজেক্টের অপারেশন অ্যাক্টিভিটি সমূহ, তাদের পরিমাণ, অ্যাক্টিভিটির শুরু সমাপ্তির তারিখ উল্লেখ থাকে। অর্থাৎ কনস্ট্রাকশন শিডিউল একটা ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। কনস্ট্রাকশন শিডিউলটা কি? কনস্ট্রাকশন শিডিউল হচ্ছে যে, যদি সহজ কথায় তোমাদেরকে বলি, কনস্ট্রাকশন শিডিউলে একটা তোমাদের স্পেসিফিকেশন, তোমাদের কাছে একটা চার্ট থাকবে। এই চার্টটায় বা একটা কাগজ থাকবে, এই কাগজে তোমাদের মধ্যে লেখা থাকবে এই কাজটা কবে শুরু হবে, কবে শেষ হবে, কোনভাবে কাজগুলো করতে হবে, কি ধাপে বা কিভাবে কাজটা তোমাদের এগিয়ে নিতে হবে, সম্পূর্ণগুলোর কি বর্ণনা থাকবে। এবং কোন কাজ শুরু হওয়ার পর, কোন কাজ শেষ হওয়ার পর কোন কাজ শেষ করতে হবে, কোন কাজটা আমরা একসাথে কি শুরু করব, আবার আমি কি করব, কাজটা এক পাশে চলতে থাকবে, আবার এক পাশে কাজ চলতেছে, এক পাশে ফিনিশিংয়ের কাজ হবে, এক পাশে কাজ চলতে থাকবে, এক পাশে কিসের কাজ হবে, ফিনিশিংয়ের কাজ হবে। সাপোজ দেখা যাচ্ছে যে তোমার কি হলো, এক পাশে গাঁথনির কাজ করতেছো, একটা ওয়ালের গাঁথনি হয়ে গেছে, যখন দ্বিতীয় ওয়ালের গাঁথনি শুরু করবা তখন এই পাশের ওয়ালটাকে তোমরা কী করতেছো, প্লাস্টারিং করতেছো। তাহলে এইরকম সম্পূর্ণটার তোমার যে একটা স্পেসিফিকেশন, বিনির্দেশ বা একটা যে তালিকা প্রস্তুত করা হবে সেটাকে বলতেছি আমরা কনস্ট্রাকশন শিডিউল। বইয়ে তাই লিখছে, ঠিক আছে। আচ্ছা,
কনস্ট্রাকশন শিডিউল কিভাবে তৈরি করা হয়? কনস্ট্রাকশন শিডিউল 3 ধাপে তৈরি করা হয়। বিভিন্ন অ্যাক্টিভিটির সময় বন্টন, কখন কোনটি করতে হবে সে সম্পর্কে সিদ্ধান্ত এবং অ্যাক্টিভিটির অগ্রগতি রেকর্ড। অর্থাৎ আমি প্রথমে যে তোমাদেরকে যে কথাটা বললাম ওটাই, তোমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটি মানে কি? অ্যাক্টিভিটি মানে কি? অ্যাক্টিভিটি মানে তোমাদের কাজ। অ্যাক্টিভিটি মানে কি? কাজ। একটা মানে কাজ, অ্যাক্টিভিটি মানে কাজ। অর্থাৎ প্রত্যেকটা কাজের সময় ভাগ করে দেওয়া থাকবে। তোমাকে যদি আমি বলি যে একটা বিল্ডিং করছে, একতলার একতলার যতগুলো রুম আছে এই রুমগুলোর ওয়ালের কাজ সম্পূর্ণ করতে 15 দিন সময় লাগবে বা 10 দিনের মধ্যে সম্পূর্ণ করতে হবে। তারপর তোমাদেরকে বললাম প্লাস্টারের কাজ সম্পূর্ণ করতে হবে 5 দিনের মধ্যে। তাহলে তোমাদেরকে যদি আমি বলি 5 দিনের মধ্যে প্লাস্টারের কাজ সম্পূর্ণ করতে হবে, তার মানে তোমাদের মাথায় এখানে থাকা লাগবে যে 5 দিনের মধ্যে আমাদের 5টা রুমের প্লাস্টারের কাজ শেষ করতে হবে। তার মানে একটা রুমের প্লাস্টার একদিনে শেষ করতে হবে, অথবা দ্রুত তোমরা তার আগেও শেষ করতে পারো। তোমাদেরকে একটা টাইম দিতে হবে, 5 দিনের মধ্যে শেষ করতে হবে। তার মানে তোমরা 5 দিনের আগেও শেষ করতে পারো। সেক্ষেত্রে কী করা লাগবে? তোমাদের লেবার বেশি নিয়োগ দেওয়া লাগবে, বেশি নিয়োগ দিয়ে কাজটা করা লাগবে। এটা এই বুদ্ধিগুলা থাকা লাগবে, নাহলে তোমরা প্রজেক্ট যথাসময়ে কমপ্লিট করতে পারবে না। তারপর আসছে যে কি কখন কোন অ্যাক্টিভিটি করতে হবে। এখন আসো, তুমি তো গ্রেড বিম না দিয়া কলাম করতে পারো না, বা গ্রেড বিম না দিয়া তুমি তো আর ছাদ করতে পারো না, তাই না? তাহলে প্রথমে তোমাদের কী কাজ করতে হবে? অথবা ফুটিং না দিয়ে তোমরা কলামের কাজ করতে পারো না। ফুটিং ছাড়া কি কলামের কাজ হবে? হবে না। আচ্ছা, তাহলে ফুটিং করার আগেও আবার কী করতে হবে? মাটি কাটার কাজ করতে হবে। অর্থাৎ কোন অ্যাক্টিভিটিটা কখন করতে হবে, সে সম্পর্কে তোমাদের পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। ফাইনালি কী করতে হবে? তোমরা যেহেতু প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসাবে নিয়োগ পাবা, প্রত্যেক সপ্তাহে একটা কাজের রেকর্ড থাকবে। প্রত্যেক সপ্তাহে কতটুকু কাজ সম্পন্ন হলো সেটার একটা কি প্রতিবেদন তৈরি করবা। প্রত্যেক সপ্তাহে যতটুকু কাজ হলো সেটার প্রতিবেদন তৈরি করে তুমি যদি সাইট ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্বে থাকো, তখন তুমি তোমার প্রজেক্ট ইঞ্জিনিয়ারকে সেই প্রত্যেক সপ্তাহে কাজের অগ্রগতিটা দিবা। আবার প্রজেক্ট ইঞ্জিনিয়ার কী করবে? এটা এই কাজের অগ্রগতিটা আবার তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে দিবে। ঠিক আছে? তার ঊর্ধ্বতন কর্মকর্তা সেটা অনুযায়ী আবার কি নির্দেশ দিবে। যদি কাজ ডিলে হয়ে যায় তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলবে যে কাজটা এভাবে করলে আরও ভালো হয়। উপর থেকে কি আদেশ এবং নির্দেশ আসতে পারে, তখন সেভাবে তোমাদের কাজ করতে হবে। ঠিক আছে? তাহলে কনস্ট্রাকশন শিডিউল কী জিনিস বুঝছো তো? কনস্ট্রাকশন শিডিউল জিনিসটা মাথায় রাখবা। এখন এই কনস্ট্রাকশন দেখো, প্রকল্পের মেয়াদ 1 বছরের কম হলে পূর্ণ সময়কে কতগুলো সপ্তাহে বিভক্ত করতে হবে, এবং প্রকল্পের মেয়াদ বছরের বেশি হলে পূর্ণ সময়কে কতগুলো মাসে বিভক্ত করতে হবে। শিডিউলে সুস্পষ্টভাবে তারিখ উল্লেখ করতে হবে। শিডিউলের উপরিভাগে প্রকল্পের নাম এবং অবস্থান উল্লেখ থাকবে। শিডিউল বোঝার জন্য সাহায্যকারী বিনির্দেশ থাকবে। অর্থাৎ এখানে কিছুই না, আবার অনেক কিছু। এখন বলতেছে যে তুমি সাইট ইঞ্জিনিয়ার হিসেবে থাকবা, তোমার কাজটা হচ্ছে কাজটা দেখাশোনা করা। এখন তোমাকে আমি বললাম একটা কাজ 1 বছরের মধ্যে শেষ করতে হবে, বা একটা কাজ 6 মাসের মধ্যে শেষ করতে হবে। আচ্ছা, সহজ কথা, আরও ছোটো সময় আসি। তোমাকে আমি যদি বলি যে একটা কাজ 1 মাসের মধ্যে শেষ করতে হবে, তাহলে একটা কাজ যখন 1 মাসের মধ্যে শেষ করতে হবে, তখন অবশ্যই তোমাকে এই 1 মাসের 30 দিনের মধ্যে শেষ করতে হবে। তখন তুমি তোমার বোঝার সুবিধাতে 4 দিন পর বা 5 দিন পর বা 7 দিন পর সেই কাজটাকে ভাগ করে নিলা, যে প্রথম 7 দিন এই কাজটা, পরের 7 দিন এই পরে কাজটা, এবং তারপরের 7 দিন, তারপরের 7 দিন, এভাবে তুমি কি ভাগ করে নিতে পারো, দিয়ে শিডিউলে একটা তৈরি করতে পারো। আচ্ছা, যখন তোমাকে আমি বললাম 1 বছর বা 2 বছর 3 বছর, তখন তো তোমার প্রতি সপ্তাহে করতে গেলে তো তোমার উপর প্রেশার চলে আসবে, বা এত কম সময় প্রত্যেক সপ্তাহে শিডিউল তৈরি করা তো তোমার জন্য কি দুরূহ হয়ে দাঁড়াবে, কঠিন হয়ে পড়বে, কাজটা কঠিন হয়ে যাবে। সেই ক্ষেত্রে তোমাদের কী করতে হবে? 1 মাস পর 2 মাস পর এরকম তোমার যদি কাজটা 2-3 বছর অধিক হয়ে যায়, তখন 2 মাস পর ভাগ করে নিবে, যে 2 মাস, প্রত্যেক 2 মাস পর একটা কি শিডিউল তৈরি করবা, অর্থাৎ একটা প্রতিবেদন দিবা প্রজেক্ট ইঞ্জিনিয়ারকে। যেমন পদ্মা সেতুর কাজ হচ্ছে, পদ্মা সেতুর কাজ দেখছো না, খবরে প্রত্যেক দিনে দেখা যাচ্ছে পদ্মা সেতু সম্পর্কে খবর আছে। তাহলে পদ্মা সেতুর কাজটা কতটুকু অগ্রসর হলো, 30%, 20%, 40%, 50%, এটা কেমনে তারা বুঝলো? তার এই যে তাদের কাছে কি আছে, কাজের একটা
প্রতিবেদন আছে যে কতটুকু কাজ শেষ হলো, কতটুকু বাকি আছে, সেটা থেকে প্রতিবেদন করে তারা তৈরি করে যে এত% কাজ শেষ হয়েছে, এত% বাকি আছে। তোমাদেরকেও সেই সেম কাজটাই করতে হবে, তোমাদেরকেও সেই সেম কাজটা করতে হবে। এটাই মূলত শিডিউল, কনস্ট্রাকশন শিডিউলের কাজ। আচ্ছা, শিডিউল কয়টি পদ্ধতিতে প্রস্তুত করা হয়? শিডিউল কয়টি পদ্ধতি? একটা হচ্ছে বার চার্ট বা গ্যান্ট চার্ট, আর একটা হচ্ছে ক্রিটিক্যাল পথ মেথড, একটা হচ্ছে ক্রিটিক্যাল পথ মেথড, সিপিএম। আচ্ছা, চাকরির ক্ষেত্রে এই সিপিএম এর পূর্ণ মিনিং কি, এটা অনেক ক্ষেত্রে আসে যে এর পূর্ণ মিনিং লেখো, তখন এটা তোমাদের লিখতে হয় ক্রিটিক্যাল পথ মেথড, ক্রিটিক্যাল পথ মেথড। ক্রিটিক্যাল পথ মেথড, অর্থাৎ এই ক্রিটিক্যাল পথ মেথড আচ্ছা দেখো, এই ক্রিটিক্যাল পথ মেথডটা তোমাদের সারা জীবন যেন মনে থাকে, এটা সুন্দর একটা সিস্টেম দেখা দিচ্ছি দেখো। আচ্ছা দেখো, এইটা স্টার্টিং পয়েন্ট, এটা মনে করো এন্ডিং পয়েন্ট, না দেখো এই ক্রিটিক্যাল পথ আমরা কখন কোনটাকে বলবো? যদি তোমরা এই পথে যাও, এই পথে গেতে তোমাদের এই পথ দিয়ে যাইতে পারবা, দিয়ে এই পাশে যাইতে পারবা, এই পাশে আসে এইখানে পৌঁছাইতে পারবা। আবার কেউ যদি চাও এই পাশে আসবা, এই পাশে যাবা, এইখানে যাবা। আবার কেউ যদি না আমি সোজা যাবো, এই পাশে যাবা, এখান থেকে এখানে যাবা, এখান থেকে এই পর্যন্ত যাবা। তাহলে ক্রিটিক্যাল পথটা হচ্ছে যে কোন পথটাকে, কোন পথে সবচেয়ে কম সময়, কোন পথে সবচেয়ে কম সময় তুমি তোমার গন্তব্যে পৌঁছাইতে পারো, কোন পথে সবচেয়ে কম সময় তুমি তোমার গন্তব্যে পৌঁছাইতে পারো, সেটাকে মূলত কি ক্রিটিক্যাল পথ বলা হয়, সেটাকে ক্রিটিক্যাল পথ বলা হয়। এটা কিন্তু সহজ ভাষায় মনে রাখবা, ক্রিটিক্যাল পথ মেথড। যদি এইটাতে যাওয়া সহজ সময় হয় তাহলে এইটাই হবে ক্রিটিক্যাল পথ মেথড, অর্থাৎ যে পথে সহজে যাইতে পারবে সেটাই তোমার ক্রিটিক্যাল পথ মেথড। আচ্ছা দেখো, এই যে বললাম যে বার চার্ট সাধারণ দুইটি পদ্ধতিতে শিডিউল তৈরি করা যায়, একটা হচ্ছে বার চার্ট আর একটা হচ্ছে ক্রিটিক্যাল পথ মেথড। এক নম্বরে আছে বার চার্ট, এই ক্রিটিক্যাল পথ শিডিউল তৈরি করা যায়, শিডিউল দুই পদ্ধতিতে তৈরি করা যায়। একটা কি পদ্ধতিতে? বার চার্ট, গ্যান্ট চার্ট, আর দুই নম্বরে আছে সিপিএম, ক্রিটিক্যাল পথ মেথড। ক্রিটিক্যাল পথ মেথড, একটা হচ্ছে বার চার্ট বা গ্যান্ট চার্ট, একটা হচ্ছে ক্রিটিক্যাল পথ মেথড। এখানে বইয়ে দেখবে 3.3 কনস্ট্রাকশন শিডিউল বুঝতে একটা বার চার্ট দেওয়া আছে, বার চার্টটা তোমরা দেখে নিবা, ঠিক আছে? পরীক্ষা আসে অনেক ক্ষেত্রে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বল। যাবো আসতেছে একটু পর। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি একটু ফোন আসছে, এই ইন্টারাপশন করার জন্য দুঃখিত। আচ্ছা দেখো,
এখানে আরেকটা প্রশ্ন দেখো, বার চার্ট এবং গ্যান্ট চার্ট সিপিএম এটা দেখে নিবে। সিপিএমটা দেখাই দিলাম, বার চার্টটা কীভাবে তৈরি করা লাগে সেটা বইয়ে দেখে নিবে, বইয়ে আছে। প্রথমে কনস্ট্রাকশনের নাম, কনস্ট্রাকশনের লোকেশন, কনস্ট্রাকশনের ধরন, তারপর কনস্ট্রাকশনের প্রজেক্টের ব্যয়, ঠিক আছে, এগুলো সুন্দরভাবে লেখা যায়। কোন প্রজেক্ট মানে কোন কোম্পানি কাজটা করতেছে, কার আন্ডারে কাজটা হচ্ছে, সেগুলো সম্পূর্ণটা থাকবে। নিচে একটা শিডিউল থাকবে, কবে কাজটা শুরু হবে, কবে শেষ হবে, কোন কাজের পর কোন কাজ করবা, এরকম একটা শিডিউল আছে বইয়ে দেখবা। 47 পেজে দেখবা একটা চার্ট আছে, ঠিক আছে। এটা কনস্ট্রাকশন শিডিউল প্রস্তুত করার এই প্রজেক্টটা। অর্থাৎ প্রথমে থাকবে প্রজেক্টের নাম, যেটা বললাম প্রথমে আছে প্রজেক্টের নাম, ওনার, লোকেশন, ডেট অফ প্রজেক্ট, ডেট অফ রিপোর্ট, এস্টিমেট প্রোগ্রেস, অ্যাকচুয়াল প্রোগ্রেস মানে কতটুকু কাজ শেষ হয়েছে, কতটুকু বাকি আছে, সেই জিনিসগুলো তোমাদের জানতে হবে। তারপরে তোমাদের এই যে প্রথমে তারপর সিরিয়াল নাম্বার দিয়ে কি দিছে, কাজের ইয়াটা দিছে। ঠিক আছে, প্রথমে দেখো এটা কনস্ট্রাকশন শিডিউল থাকবে, তারপরে প্রজেক্ট ওনার, তারপরে লোকেশন, তারপরে ডেট অফ প্রজেক্ট, ডেট অফ রিপোর্ট, আর এই সাইডে থাকবে এস্টিমেট প্রোগ্রেস, অ্যাকচুয়াল প্রোগ্রেস। তাহলে এটা থাকলো প্রথমে যেটা বললাম, একটা যখন কনস্ট্রাকশন শিডিউল তৈরি করবা উপরে লেখা থাকবে কনস্ট্রাকশন শিডিউল, তারপরে প্রজেক্ট ওনার, এই প্রজেক্টের মালিককে, তারপর লোকেশনটা কোথায়, ডেট অফ প্রজেক্ট, ডেট অফ কি রিপোর্ট, এস্টিমেট অফ প্রোগ্রেস এবং অ্যাকচুয়াল প্রোগ্রেস, অর্থাৎ কাজটা কতদূর গেল আর কতটুকু বাকি আছে। তারপর নিচে এইরকম করে সিরিয়াল থাকবে, সিরিয়াল নাম্বার 1 2 3 4 5 6 7 এরকম করে একটা যখন শিডিউল থাকবে, এই শিডিউলে তোমাদের এটা লেখা থাকবে, ঠিক আছে। প্রথমে কি ফাউন্ডেশনের ওয়ার্ক, মাটি কাটার কাজ, তারপরে কি আরসিসি এর কাজ, এটা ধারাবাহিকভাবে তোমাদের যে যে কাজ হবে সে কাজের এবার সে বর্ণনা থাকবে এবং কোনটা কত সময় লাগবে সেই সময়টাগুলো উল্লেখ থাকবে। এভাবে তোমরা কি কনস্ট্রাকশন শিডিউল প্রস্তুত করবা, এভাবে কনস্ট্রাকশন শিডিউল প্রস্তুত করবা। তারপরে 3 টাইম এস্টিমেট দেখবা, সিঙ্গেল টাইম এস্টিমেট এবং 3 টাইম এস্টিমেট, 50 পেজ, পেজ নাম্বার 50। সিঙ্গেল টাইম এস্টিমেট এবং 3 টাইম এস্টিমেট। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সূত্র, দেখো এই যে 3 টাইম এস্টিমেট ইয়া করতে গেলে, বাইর করতে গেলে কি এই সূত্রটা লাগবে। টিওতে আছে অপটিমিস্টিক টাইম, পেসিমিস্টিক টাইম, আর এলতে কি মোস্ট লাইকলি টাইম, মোস্ট লাইকলি টাইম। তাহলে দেখো এখানে বলতেছে যে অপটিমিস্টিক টাইম কি, সর্বোত্তম অবস্থায় একটি অ্যাক্টিভিটি সম্পূর্ণ করতে যে সময়ের প্রয়োজন তাকে বলা হয় অপটিমিস্টিক টাইম। অপটিমিস্টিক মানে কি আশাবাদী, অর্থাৎ সব থেকে ভালো উপায়ে যে কাজটা সম্পূর্ণ করতে যে সময় লাগবে সেটাকে অপটিমিস্টিক টাইম বলতেছে। আর পেসিমিস্টিক টাইম কি, মন্দ করে আশাবাদী, আর এটা কি অপটিমিস্টিক পেসিমিস্টিক, একটা আশাবাদী একটা নৈরাশাবাদী, অর্থাৎ মন্দগ্রাহী সময়ে অস্বাভাবিক অবস্থার সৃষ্টি, সব কিছু ভুল হওয়া, এরূপ কোনো কাজ শেষ করতে যে সময়ের প্রয়োজন তা অনুমান করে লওয়া হয়, একে টিভি দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ তুমি একটা কাজ শুরু করছো, তুমি একটা কাজ শুরু করার পর বলতেছে কাজটা 1 মাসে শেষ হবে। এই যে 1 মাসে শেষ হবে এইটা যে তুমি আশা করছো, এটা যে তোমার কনফিডেন্স, এই কনফিডেন্সটাকে বলতেছি আমি অপটিমিস্টিক টাইম, টিও। আর এই টিপিটা কি, এখন এই 1 মাসের মধ্যে ঘূর্ণিঝড় হইলো, ভূমিকম্প হইলো, হ্যাঁ, বা কোনো গন্ডগোলের কারণে কাজটা তোমার বন্ধ হয়ে গেল, তাহলে এই যে কাজে যে ব্যাঘাত ঘটলো সেটাকে বলতেছি পেসিমিস্টিক টাইম। আর টিএল আছে মোস্ট লাইকলি টাইম, মোস্ট লাইকলি টাইম অর্থাৎ স্বাভাবিক অবস্থায়। মোস্ট লাইকলি টাইম বলতে কি বোঝাচ্ছে, অর্থাৎ যখন তুমি কাজটা শুরু করছো স্বাভাবিকভাবে চলতেছে,
কোনো জিনিসের দাম বাড়ে নাই, কোনো সমস্যা হয় নাই, ভূমিকম্প হয় নাই, ঠিক আছে, কোনো ঝামেলা বাজে নাই কাজে, ঠিক আছে, কোনো কারণে কাজটা ডিলে হয় নাই, তাহলে এইটা মোস্ট লাইকলি টাইম, সেটাকে বলতেছি টিএল, মোস্ট লাইকলি টাইম। তাহলে এই যে এইটা দ্বারা তুমি কি 3 এস্টিমেট টাইম এটা বলতেছি, এটা এই সূত্রটা মোস্ট ইম্পর্টেন্ট সূত্র, এটা চাকরি পরীক্ষায় আসে, এটা চাকরি পরীক্ষায় আসে। ডিপ্লোমাতে যদি কোনো কোশ্চেন কঠিন করে তারপরও এটা পাবা, আবার যখন বিএসসি করবে, বিএসসি করে যখন গভর্নমেন্ট জবে যাবা তখন এই কোশ্চেনটা পাবা। এটা মোস্ট ইম্পর্টেন্ট টাইম, একটা হচ্ছে অপটিমিস্টিক টাইম, পেসিমিস্টিক টাইম, আর একটা হচ্ছে মোস্ট লাইকলি টাইম। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আগামীতে আবার সিপিএম এবং রিভিউ নিয়ে আলোচনা করব, ঠিক আছে, আগামীতে রিভিউ নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টাতে একটু সময় দেবো, ঠিক আছে, তোমরা এই অধ্যায়টা ভালো মতো পড়বা, এ মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।